कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलो हेतुर्भुर्मा ते সঙ্গহস্তকর্মণি। স্বধর্ম বিহিত কর্মে তোমার অধিকার আছে, কিন্তু কোনো কর্মফলে তোমার অধিকার নেই। তুমি কর্মফলের হেতু হইও না, তোমার যেন অকর্মে সঙ্গ অর্থাৎ আসক্তি না হয়। যোগস্থ কুরু কর্মাণি সঙ্গং ত্যক্তা ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধ সমো ভূত্বা সমস্ত্বং যোগ উচ্যতে। হে ধনঞ্জয়, হে পার্থ, সঙ্গ অর্থাৎ ফলকামনা পরিত্যাগপূর্বক বুদ্ধি যোগস্থ হইয়া স্বধর্মবিহিত কর্ম আচরণ করো। কর্মফলের সিদ্ধি ও অসিদ্ধি এ বিষয়ে যে সমবুদ্ধি অর্থাৎ চিত্ত সমাধান তাহাকে যোগ বলে। ভক্তগণ, শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগে 47 এবং 48 নম্বর শ্লোক ভগবান অর্জুনকে বলছেন। এ বিষয়ে আলোচনা করা যেতেই পারে, বোঝা যেতেই পারে যে ভগবান অর্জুনকে বলছেন, অর্থাৎ ভগবান আমাদেরও বলছেন। অর্জুন এখানে আমাদের প্রতিনিধি রূপে বিরাজ করছেন। উত্তম পুরুষ যিনি জগতে, তিনি আমাদের প্রতিনিধি হবেন, এটাই স্বাভাবিক ব্যাপার। ভগবান এটা বলছেন যে তুমি কর্ম করো, কিন্তু ফলের আশা করো না। ফল, যে কোনো কর্মের ফল আসবেই আসবে, কিন্তু আশা থেকে কিন্তু দুঃখের উৎপত্তি হয়। আশার বীজেই কিন্তু দুঃখের বীজ লুকিয়ে আছে। কারণ তুমি যেটাকে আশা করছো, সে আশা তোমার ফলতেও পারে, নাও ফলতে পারে, হতেও পারে, নাও হতে পারে। হলে খুব ভালো, না হলে কিন্তু হতাশা এবং একটা সময় এই থেকেই অবিশ্বাস জন্মাবে, অশ্রদ্ধা জন্মাবে। তো এই সব শাস্ত্রের কথা যখন আমরা পড়ি, তখন আমরা পড়তে পড়তে আমাদের মধ্যে সেই গুণগুলো তৈরি হয়, কিন্তু সেই গুণগুলো পরিপক্কতা হওয়া অত সহজ ব্যাপার নয়। কিছুক্ষণের জন্য হলো, কিছু ঘন্টার জন্য হলো, কয়েকদিন মেনে চললাম, সেটা একটা ব্যাপার, কিন্তু ক্রমাগত জীবনে আদর্শ করে নেওয়া। স্বামীজি যেমন বলেছিলেন, যে স্বামীজিকে প্রশ্ন করেছিলেন মহীশূরের রাজা, স্বামীজি প্লিজ টেল মি হোয়াট ইজ এডুকেশন। তখন স্বামীজি বলেছিলেন, এডুকেশন ইজ নাথিং বাট নার্ভাস অ্যাসোসিয়েশন অফ সার্টেন আইডিয়াস। কিছু সংস্কারকে অস্থিমজ্জাগত করার নামই শিক্ষা। সেই সংস্কারকে কিন্তু অস্থিমজ্জাগত করা অত সহজ ব্যাপার নয়। জীবনে সেইভাবে নিজেকে প্রতীয়মান করা অত সহজ ব্যাপার নয়। অনেক সংস্কারের দরকার পড়ে। কিন্তু আমরা যদি আমরা কোনো উদাহরণ দিতে চাই, তাহলে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আমরা উদাহরণস্বরূপ রাখতেই পারি। তিনি তার সারা জীবনে কোনো দিন নিজের জন্য কিচ্ছু করলেন না। সারা জীবন পরের কী করে উপকার হয় সেই চেষ্টা করলেন। উনি এটা ভাবলেন না যে এটা করলে আমার এটা লাভ, এটা করলে এটা ক্ষতি, কোনো কিছু এক্সপেকটেশন নেই। কারণ বিদ্যাসাগর মহাশয়ের জীবনীতে একটা জায়গায় পাওয়া যায় যে বিদ্যাসাগর মহাশয়ের চালেতে কিছু ঢিল পড়ছে। তো বিদ্যাসাগর মহাশয়কে একজন জিজ্ঞেস করছেন যে আপনার চালেতে ঢিল পড়ছে। তখন বিদ্যাসাগর বলেছিলেন রসিকতা করে, দেখো হয়তো তার আমি কোনো উপকার করেছি। অর্থাৎ কোনো কিছু করার ক্ষেত্রে কে কী তার প্রতিদান দিলেন, সেই প্রতিদানের আশায় উনি কিছু করে যাননি। আমরা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মহান জীবনী আস্বাদন করছিলাম। অন্যের কষ্টে বিদ্যাসাগর ব্যাকুল হয়েছেন, কিন্তু নিজের কষ্ট নিঃশব্দে সহ্য করেছেন। বিদ্যাসাগরের জীবদ্দশায় দেবী প্রসন্ন রায়চৌধুরী লিখেছেন যে বিদ্যাসাগর মহাশয়ের নাম কে না শুনিয়াছে। এক জোড়া চটি জুতা পায়,
একখানি সামান্য উড়নি গায়ে দিয়া সামান্যভাবে বিদ্যাসাগর মহাশয় তখন রাস্তা দিয়ে চলিয়া যান। কেহ তাহাকে দেখিয়া চিনিতে পারেন নাই। কিন্তু মাসান্তে যখন তিনি দানের ফর্দ খুলিয়া পরোপকার ব্রত পালন করিতে বসেন, তখন তাহাকে দেখিলে চক্ষু সার্থক হয়। তাহার ন্যায় পণ্ডিত এই ভারতবর্ষে আরও অনেক থাকিতে পারে। তিনি আর যে সকল সৎ কার্যের অনুষ্ঠান করিয়াছেন, সেরূপ কার্য আরও অনেকের দ্বারা হইতে পারে। এই সকল তাহাকে সর্বজন পূজ্য করে নাই। তাহার প্রকৃত মহত্ব হৃদয়ে। শত শত মনুষ্যের শত শত দুর্ব্যবহারে হৃদয় ক্ষতবিক্ষত হইয়াছে, তবুও দরিদ্রের কথা শুনিবা মাত্র অবিরাল ধারায় তাহার দুই চক্ষু হইতে জল পড়িতে থাকে। কাহারও নিকট কিচ্ছু প্রত্যাশা নাই। দরিদ্র ঠাকুর সুবিধা পাইলেই অজস্র ধারে দান করে। সময় সময় এমন হইয়াছে যে সৎকার্যে নিজের বসত বাড়িখানা পর্যন্ত দান করিতে প্রস্তুত হইয়াছিলেন। সহৃদয়ে তার এমন সুন্দর ছবি আর কি আছে। আপন জীবদ্দশাতেই বিদ্রোহী আখ্যায় সম্মানিত হয়েছেন বিদ্যাসাগর। 1290 সালের আষাঢ়ে প্রবাহে প্রকাশিত ঊনবিংশ শতাব্দীর দুঃখ নামক রচনায় জনৈক লেখক ব্যক্ত করেছেন যে মহাত্মা বিদ্যাসাগর বঙ্গীয় সমাজের সর্বপ্রধান বিদ্রোহী। মহাত্মা রামমোহন রায় প্রথম বিদ্রোহী, তৎপরই বিদ্যাসাগর মহাশয় বিদ্রোহী শব্দে উল্লেখযোগ্য। উত্তরকালে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় লিখেছেন, হিস বিদ্যাসাগরের হিজ is an honored named in Bengal and will, I think, occupy next to Raja Ram Mohan Roy the proudest place in our history. I knew him well and admired his great personality, his wonderful strength of purpose, the breadth and liberality of his views, and his deep and burning sympathy for the helpless and the poor. স্বামী বিবেকানন্দ একদিন নিবেদিতাকে বিদ্যাসাগর সম্পর্কে বলেছেন, উত্তর ভারতে আমার বয়সে এমন একজনও লোক নেই যার ওপর তার প্রভাব পড়েনি। যেখানে প্রশংসা সেখানেই নিন্দা। নিন্দিত হয়েছেন বিদ্যাসাগর। কি একটা স্টেশনে বিদ্যাসাগরের সঙ্গে একজন পণ্ডিত মশাইয়ের দেখা। পণ্ডিত মশাই কোশমিন কালেও বিদ্যাসাগরকে সচক্ষে দেখেননি। বিদ্যাসাগরকে তিনি এক বিন্দু চেনেন না। কিন্তু তর্ক করতে করতে পণ্ডিত মশাই বললেন যে বিদ্যাসাগর হ্যাটকোট পরে, হোটেলে খায়, আমি সচক্ষে দেখেছি। বিদ্যাসাগর সহাস্যে বললেন, বিদ্যাসাগরকে চেনো তাহলে? চিনি না, বিলক্ষণ চিনি, কতবার দেখেছি। পণ্ডিত মশাই নির্ঘাত মিথ্যে বলেছেন। আর বিদ্যাসাগর কি জীবনে মিথ্যা বলেননি? বলেছেন বই কি, কিন্তু সে আরেক রকম মিথ্যা। মিথ্যেবাদী বিদ্যাসাগরের নামে একটি কাহিনী আছে। একটা পাড়াগাঁয়ের ভেতর দিয়ে যাচ্ছেন বিদ্যাসাগর। একটা বাড়ি থেকে একজন মেয়ের খুব কান্না শুনছেন। হয়েছে কি? জিজ্ঞাসা করলেন একজন লোককে। শুনলেন মেয়েটির স্বামী মারা গেছে। গয়নাপত্র বিক্রি করে সর্বস্ব খরচ করে মেয়েটি স্বামীর চিকিৎসা করেছেন। এখন স্বামীর অভাবে তার আর কি দুর্দশা হবে বুঝতেই পারছেন। বিদ্যাসাগর জিজ্ঞাসা করলেন, ওই স্বামীর কি নাম বলতে পারো? রাম। বিদ্যাসাগর তখনই রামদাদা বাড়ি আছো বলতে বলতে বাড়ির মধ্যে ঢুকে পড়লেন। মেয়েটি কাঁদতে কাঁদতে বলল, তিনি আর নেই গো। অ্যাঁ, রামদাদা মারা গেছেন? তিনি আমাকে যে বড় বিপদে ফেলে গেছেন। শুনে আরও ভয় পেয়ে গেল মেয়েটি। ইনিও একজন পাওনাদার নাকি? বিদ্যাসাগর তাড়াতাড়ি বললেন, অনেক টাকা তিনি আমাকে দিয়ে গেছিলেন, বিপদে পড়লে আমার কাছ থেকে চেয়ে নেবেন বলেছিলেন। সেই সব টাকা তোমাদের আমি একসঙ্গে দেব না। তোমাদের যখনই যা দরকার হবে আমার কাছ থেকে নেবে, আর মাসে মাসে আমি মাসোহারা দেব। 1885 সালে প্রকাশিত ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত ও কবিত্বে বঙ্কিমচন্দ্র লিখেছেন যে মহাত্মা রামমোহন রায়ের কথা ছাড়িয়া দিয়া রামগোপাল ঘোষ ও হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়কে বাংলাদেশে দেশবাৎসল্যের প্রথম নেতা বলা যাইতে পারে। একথা ভেবে অত্যন্ত আশ্চর্য লাগে যে বঙ্কিমচন্দ্র 1885 সালে রামমোহনের পর বাংলাদেশে দেশবাৎসল্যের প্রথম নেতারূপে বিদ্যাসাগরের নাম উচ্চারণ করতে পারেননি। বঙ্কিমচন্দ্রের বিচারে যাই হয়ে থাক, কালের বিচারে বাংলাদেশে রামমোহনের পর দেশবাৎসল্যের প্রথম নেতা নিঃসন্দেহে বিদ্যাসাগর। 1856 সালের 16 ডিসেম্বরের সংবাদ ভাস্করে প্রকাশিত একখানা
প্রেরিত পত্র থেকে একাংশ তুলে দিচ্ছি। অন্য দেশীয় ইতিহাসাদিতে দেখিতে পাওয়া যায়, কোনো মহাত্মা স্বদেশের হিত নিমিত্ত প্রাণ পর্যন্ত পরিত্যাগ করিয়া চিরস্থায়িনী কীর্তিলাভ করিয়াছেন। বিদ্যাসাগর মহাশয়কেও তদনুরূপ দেশহিতৈষী বলিতে পারা যায়। উক্ত মহোদয়ও স্বদেশের হিত নিমিত্ত আবশ্যক হইলে বোধহয় প্রাণদানও পরান্মুখ হয় না। বিদ্যাসাগর অসামান্য দেশহিতৈষী। তার দেশহিতৈষতার অতুলনীয় ব্যাখ্যা দিয়েছেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। প্যাট্রিয়ট শব্দের যারা অনুবাদ করেন দেশহিতৈষী, তারা নিতান্তই দায় পড়িয়া তাহা করেন। প্যাট্রিয়ট শব্দের ঠিক প্রতিশব্দ আমাদের দেশীয় ভাষাতে নাই ও কোশমিনকালেও ছিল না। দেশের হিত সাধনকারী ফিল্যান্থ্রপিস্ট স্বতন্ত্র, আর কায়মনোবাক্যে দেশের স্বকীয় মাহাত্ম্যের সমর্থনকারী প্যাট্রিয়ট স্বতন্ত্র। যিনি স্বদেশের স্বাধীনতা, গৌরব, তেজবীর্য এবং মহত্ব রক্ষা করিয়া মাতৃভূমির মুখ উজ্জ্বল করেন, তিনিই প্যাট্রিয়ট। তিনি যদি নেপোলিয়নের ন্যায় রুধির স্রোতে দেশকে ভাসাইয়া দিয়া দেশের পরাকাষ্ঠা অহিত সাধন করেন আর বলেন যে দেশের মহত্ব যদি না রহিল তবে তাহার হিতে কাজ নাই, তথাপি তিনি প্যাট্রিয়ট। পক্ষান্তরে যাহারা কাঁটা ছাটা আটা সাটা পোশাক ও দোকান সাজানিয়া গৃহসজ্জাতি সভ্যতার পরাকাষ্ঠা দেখেন, স্বদেশের কিছুই যাহারা দুচক্ষে দেখিতে পান নাই, এমনকি স্বদেশের সর্ববাদী সম্মত বিশিষ্ট উৎকর্ষ স্থানটিকেও যাহারা কেবল অন্যের দেখাদেখি নাক মুখ সিটকাইয়া ভালো বলেন, তা বই তাহার ভালোত্ব আপন চক্ষে দেখেন নাই, দেখিতে জানেন না। যাহারা স্বদেশের গৌরবেও আপনাদিগকে গৌরবান্বিত মনে করেন না, স্বদেশের অপমানেও আপনাদিগকে অপমানিত মনে করেন না, তাহা দূরে থাকুক। উল্টা আরও যাহারা স্বদেশকে নিচু করিয়া আপনাদের উঁচু হইবার চেষ্টায় যাচিয়া মান ও কাঁদিয়া সোহাগের কর্দমাক্ত পথে ঊর্ধ্বশ্বাসে ধাবমান হন, তাহারা যদি স্বদেশের মাথা হেঁট করা দেহের যাঁতা চালাইবার উপযোগী মহা বা বাহ্যাড়ম্বরের ব্যাপারে ব্যাপৃত হইয়া দেশহিতৈষিতার ধ্বজা উড়াইতে এক মুহূর্ত ক্ষান্ত হন না, তাহা হইলেও আমি তাহাকে গ্যারিবল্ডি বলিব না। স্বর্গীয় বিদ্যাসাগর মহাশয় ঐরূপ গ্যারিবল্ডি ছিলেন না, কিন্তু তাহাকে আমরা প্যাট্রিয়ট বলিলে যথার্থ যাহা তিনি ছিলেন তাহাকে তাহাই বলা হয়। আপনারা মনে করিতেছেন যে তিনি বিদ্যালয় প্রতিষ্ঠিত করিয়াছিলেন, দিন দুঃখীদের মা বাপ ছিলেন, বিধবা রমণীদের সন্তাপ অনলে নয়ন জল বর্ষণ করিতেন, সেই কারণে আমি তাহাকে প্যাট্রিয়ট বলিতেছি। এরূপ অবিচার আপনারা আমার প্রতি করিবেন না। তিনি যদি 100 বিশ্ববিদ্যালয় স্থাপন করিতেন, শত সহস্র দরিদ্র লোককে রসচিলে করিয়া দিতেন, 10 কোটি বিধবার মৃত সাধ্য পুনর্জীবিত করিতেন, তাহা হইলে শুদ্ধ কেবল সেই কারণে তাহাকে আমি প্যাট্রিয়ট বলিতাম না। তাহা হইলে বলিতাম যে তিনি মস্ত একজন ফিল্যান্থ্রপিস্ট। প্যাট্রিয়ট তাহাকেই বলিতেছি আরেক কারণে, যখন তিনি উড্রু সাহেবের অধীনতা শৃঙ্খল ছিন্ন করিয়া নিঃসম্বল হস্তে গৃহে প্রত্যাগমনপূর্বক লেখনী যন্ত্র দ্বারা জীবিকা সংস্থানের পথ কাটিতে আরম্ভ করিলেন, তখন বুঝিলাম যে হ্যাঁ, উনি প্যাট্রিয়ট, যেহেতু উনি খাওয়া পড়া অপেক্ষা স্বাধীনতাকে প্রিয় বলিয়া জানেন। যখন দেখিলাম যে তিনি 19 শতাব্দীর সভ্যতার সারাংশ সমস্ত ক্রোড় পাতিয়া গ্রহণ করিয়াছেন, অথচ সে সভ্যতার কৃত্রিম কুহুকাংশে পদাঘাত করিয়া স্বদেশীয় উচ্চ অঙ্গের সভ্যতা, বিদ্যা, বিনয়, দয়া, দাক্ষিণ্য, মহত্ব, সদাশয়তা সমস্তই আপনাতে মূর্তিমান করিয়াছেন, তখন বুঝিলাম যে ব্রাহ্মণের অন্তঃকরণ সত্যই প্যাট্রিয়ট ছাঁচে গঠিত। যখন দেখিলাম যে এদেশের কিছু হইবে না বলিয়া তিনি অকেজ মৌখিক সম্ভ্রান্ত লোকদিগের সংসর্গে বিমুখ হইয়া বাষ্প গদগদ লোচনে গৃহকোটরে ঢুকিয়া আপনা আপনি ভর করিয়া অবস্থিতি করিতেছেন না, দীপ্ত দিবাকর অল্পে অল্পে তেজরশ্মি গোটাইয়া অস্তাচল শিখরে অবনত হইতেছেন, তখন বুঝিলাম যে পূর্বজন্মে ইতি প্রাচীন রোম নগরের কোনো একজন খ্যাতনামা প্যাট্রিয়ট ছিলেন।
পুণ্যক্ষয়ে স্বর্গ হইতে আমাদের এই হতভাগ্য দেশে নিপতিত হইয়া মনের খেদে ধুলিতে অবলুণ্ঠিত হইতেছেন, অথচ কেহ তাহাকে পুজিতেছেন না। বিদ্যাসাগরের দেশহিতৈষতার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। 1885 সালের ডিসেম্বরে বোম্বাইতে ভারতের নানা স্থানের প্রতিনিধিরা একটি অধিবেশনে সম্মিলিত হয়েছেন। সভাপতি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ছাড়া বাংলাদেশ থেকে ওই অধিবেশনে উপস্থিত হয়েছেন নরেন্দ্রনাথ সেন, জানকীনাথ ঘোষাল ও গিরিজাভূষণ মুখোপাধ্যায়। এই কংগ্রেসের প্রথম অধিবেশন। কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন হয়েছে কলকাতায়। রাজা রাজেন্দ্রলাল মিত্র অভ্যর্থনা সমিতির সভাপতি, দাদাভাই নৌরোজি সভাপতি। এই অধিবেশনে সভাপতি ব্যক্ত করেছেন কংগ্রেস রাজনৈতিক প্রতিষ্ঠান। বিদ্যাসাগর বলেছেন, বাবুরা কংগ্রেস করছেন, আস্ফালন করছেন, বক্তৃতা করছেন, ভারত উদ্ধার করছেন। দেশের হাজার হাজার লোক অনাহারে প্রতিদিন মরছে, সেদিকে কারোর চোখ নেই। রাজনীতি নিয়ে কি হবে? যে দেশের লোক দলে দলে না খেয়ে প্রত্যহ মরে যাচ্ছে, সে দেশে আবার রাজনীতি কি? উত্তরকালে ক্ষিতীশচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন যে বিদ্যাসাগর মহাশয়কে কংগ্রেসের প্রতিষ্ঠাগণ যোগ দেওয়ার জন্য প্রতিনিধি পাঠিয়ে অনুরোধ করেন। তিনি তাদের সোজাসুজি প্রশ্ন করেন যে দেশের স্বাধীনতা পেতে গেলে শেষ পর্যন্ত যদি দরকার হয় তারা কি তলোয়ার ধরতে পারে? তার এই প্রশ্নে যারা এসেছিলেন বিব্রত হয়ে পড়েন। তখন বিদ্যাসাগর মহাশয় বলেন, আমাকে বাদ দিয়াই তোমরা এই কাজে এগো। বলা বাহুল্য, সে যুগের কংগ্রেস সংগ্রামী ভিত্তিতে প্রতিষ্ঠিত হয় নাই। সকল অকৃত্রিম দেশ হিতৈষিতার জন্য বিদ্যাসাগরের হৃদয় অবারিত। বিহারীলাল সরকার লিখেছেন যে স্বদেশী হোক, বিদেশি হোক, ব্রাহ্মণ হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, মুসলমান হোক, সাহসী, সদালাপী, সরল, সত্যসন্ধ ব্যক্তিমাত্রই বিদ্যাসাগর মহাশয়ের হৃদয় অধিকার করিতেন। তিনি যে পথেই চলুন, দেশের হিত কামনা তাহার জীবনের চরম লক্ষ্য বুঝিতেন। বিদ্যাসাগর মহাশয় তাহাকে প্রাণ ভরিয়া প্রেমালিঙ্গন দিতেন। বিদ্যাসাগর মুক্তকণ্ঠে বলেছেন, আমি জীবনে 4 জন মানুষ দেখেছি, তার মধ্যে একজন ছিলেন প্যারীচরণ। প্যারীচরণের অন্তরঙ্গ বন্ধু ছিলেন বিদ্যাসাগর। একদিন প্যারীচরণের হরিতকি বাগানে বাড়িতে এসে বিদ্যাসাগর ব্যস্তভাবে বললেন, প্যারী, 1000 টাকা দিতে পারো, বড় দরকার। হঠাৎ 1000 টাকা কেন? বিদ্যাসাগর বললেন, ওহে, একটা লোকের চাকরি হয় না দেখে আমি আর জামিন হয়েছিলাম কিনা শেষ 3000 টাকা ভেঙে পালিয়েছে। এখন ওই টাকা আমাকে দিতে হবে, কিন্তু টাকা আমার কাছে নেই। নবকৃষ্ণ মুখোপাধ্যায় তখন প্যারীচরণের সরকার। নবকৃষ্ণকে ডাকলেন প্যারীচরণ, বললেন, মুখুজ্জেমশাই, তবিলটা দেখো তো কত টাকা আছে। তহবিলে 2000 টাকা আছে। 1000 মায়ের কাছ থেকে জোগাড় করলেন প্যারীচরণ। 3000 টাকা দিয়ে দিলেন বিদ্যাসাগরকে। বিদ্যাসাগর চলে গেলেন। নবকৃষ্ণ প্যারীচরণকে জিজ্ঞাসা করলেন, ওই টাকাটার কীরকম খরচ লিখব? বিদ্যাসাগরের নামে ধার বলে লেখা চলবে না। প্যারীচরণ বললেন, ও টাকাটা আমার নামে বাজে খাতায় খরচ লেখো। প্রগাঢ় বন্ধুত্ব ছাড়া কেউ কারোর কাছে এভাবে টাকা নিতে পারেন না, টাকা দিতে পারে না। প্যারীচরণের মৃত্যুর পর বিদ্যাসাগর লিখেছেন, উই নিউ ইচ আদার ফ্রম আর্লি ইউথ and we were so closely attached that in him, Paricharan Sarkar, I have lost a dear and affectionate brother. To the public, the loss cannot be easily replaced. His great ability, high character, and single-minded zeal in works of humanity rendered him highly useful to society at large, while his devotedness to the cause of temperance, which was manifested in the foundation of the Bengal Temperance Society, in the publication of many valuable tracts in English and Bengali, and in other acts, will doubtless be long cherished in grateful remembrance by all lovers and promoters of temperance in this country. একবার বর্ধমানে একটি ছেলে বিদ্যাসাগরের কাছে একটি পয়সা ভিক্ষা চাইল। ছেলেটির কঙ্কালসার চেহারার দিকে তাকিয়ে কি জানি কি মনে হলো বিদ্যাসাগরের। আমি যদি 4টি পয়সা দিই?
চেয়েছি তো 1টি পয়সা, কিন্তু ইনি দিতে চাইছেন 4টি পয়সা। 1 পয়সা চাইলে কেউ কখনো 4 পয়সা দেয়, ইনি নির্ঘাত ঠাট্টা করছেন। ছেলেটি বলল, ঠাট্টা করেন কেন, 1টি পয়সা দিন। বিদ্যাসাগর বললেন, ঠাট্টা নয়, যদি 4টি পয়সা দিই তাহলে কি করিস? তাহলে 2টি পয়সা খাবার কিনি আর 2টি পয়সা মাকে দিয়ে দিই। বিদ্যাসাগর বললেন, যদি 2 আনা দিই? ছেলেটির মনে হলো আসলে ইনি কিছুই দেবেন না, শুধু শুধু ঠাট্টা করছেন। তাই কোনো কথা না বলে ছেলেটি চলে যাবার জন্য পা বাড়ালো। বিদ্যাসাগর হাত ধরে ফেললেন ছেলেটির, বললেন, বল না সত্যি সত্যি, তাহলে তুই কি করিস? ছেলেটির চোখ দেখে থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। বলল, 4 পয়সার চাল কিনে নিয়ে যাই আর 4 পয়সা মাকে দিই, যাতে আমাদের আরেক দিন চলে। বিদ্যাসাগর বললেন, যদি 4 আনা দিই? কেউ কখনো 4 আনা ভিক্ষা দিতে পারে? স্পষ্ট বোঝা যাচ্ছে এসব শুধু কথার কথা। এসব কথার উত্তর না দিলেও চলে, কিন্তু উত্তর না দিয়ে উপায় নেই, কেননা তখনও বিদ্যাসাগর ছেলেটির হাত ধরে আছে। সে বলল, তাহলে 2 আনা 2 দিন খাওয়া চলবে আর 2 আনার আম কিনি। আম কিনে বেচি, 2 আনার আমে 4 আনা হবে, তাহলে আবার 2 দিন চলবে, আবার 2 আনার আম কিনবো, এইভাবে যতদিন চলে। 4 আনা নয়, ছেলেটিকে পুরোপুরি 1 টাকা দিলেন বিদ্যাসাগর। কিছুকাল পরে বিদ্যাসাগর আবার বর্ধমানে গেছেন। স্টেশনে নেমে একটি চেনা দোকানে ঢুকতে যাচ্ছেন, এমন সময় একটি ছেলে এসে বলল, দয়া করে একবার আসুন, আমার দোকানে একবার বসতে হবে। বিদ্যাসাগর বললেন, তুমি কে? আমি তো তোমায় চিনি না, তোমার দোকানে কেন যাব? ছেলেটি বলল, আপনার মনে নেই, 2 বছর আগে আমি আপনার কাছে একটি পয়সা চেয়েছিলাম, আপনি আমাকে 1 টাকা দিয়েছিলেন। সেই 1 টাকায় 2 আনার চাল কিনি আর বাকি 14 আনার আম কিনে বেচি, তাতে আমার বেশ লাভ হয়। তারপর আবার আম কিনে বেচি, ক্রমে লাভ বাড়তে থাকে, এটা সেটা বেচে বেশ পুঁজি হয়, এখন এই মণিহারি দোকান করেছি। ভক্তগণ, এইসব মহাপুরুষরা ছিলেন, এখনও হয়তো আছেন, কিন্তু সেভাবে প্রকাশিত নয়। তাই আমরা তার এই অসাধারণ জীবনী, মহাসমুদ্রের মতন জীবনী আস্বাদন করতে করতে নিজেদের হারিয়ে ফেলি। কিন্তু সময়ের এক মর্যাদা আছে। তাই আজ আমি এখানেই আমার বাণীকে শান্ত করছি। আমি খুব তাড়াতাড়ি বিদ্যাসাগর মহাশয়ের পরবর্তীকালের ভিডিওটা আমি আনবো, পার্ট 4 আনবো। আপনারা মন দিয়ে শ্রবণ করুন, আমাকে আশীর্বাদ করুন। হরে কৃষ্ণ।